আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2020 যে গণিত প্রশ্নপত্র আছে সেখান থেকে 3 নম্বর দাগের যে ট্রু ফলস প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আলোচনা করব। আমি হলাম প্রশান্ত স্যার। তাহলে চলো আমরা শুরু করি। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাধ্যমিক কোয়েশ্চেন পেপার 2020। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। এখানে আমি সত্য মিথ্যা প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো এখানে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদে আসলে হলো, মানে সুদ আসল হলো 2p প্লাস PRT/100 টাকা। তো আমাদের এখানে দেখতে হবে সুদ আসল কত হচ্ছে। যদি এত হয় তাহলে এটা সত্য হবে, যদি না হয় তাহলে আমরা বলবো মিথ্যে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সুদের হার দিয়ে দিয়েছে R/2%, 2p টাকার, অর্থাৎ এটা হচ্ছে আসল টাকা, আর সময়টা বলেছে টি বছর। তাহলে এখানে আমরা কি কি ধরে নিচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আর দিয়ে আমি সূচিত করছি সুদের হার, সেটা হচ্ছে R/2% দিয়ে দেওয়া হয়েছে। সময়টাকে আমি ক্যাপিটাল টি দিচ্ছি, যেটা দিয়ে দিয়েছে টি বছর, স্মল টি বছর। আর আসল যেটাকে আমি ধরে নেওয়া হচ্ছে, আমি আসলটাকে স্মল পি দিয়ে লিখছি, যেটা দিয়ে দিয়েছে, আচ্ছা ক্যাপিটাল পি দিই কারণ স্মল পি দিয়ে এখানে দিয়েছে। তাহলে আসলটা হচ্ছে ক্যাপিটাল পি ধরেছি, যেটা দিয়েছে 2p টাকা, যেখানে পিটা হচ্ছে স্মল। এবার আমরা এখানে বার করব সবার প্রথমে সুদ, কারণ সুদ আর আসল যোগ করলেই আমরা পাবো সুদ আসল। তাহলে আসল তো দেওয়া আছেই, তাহলে আমাদের সুদটা বার করতে হবে। তাহলে সুদ যেটা কত হবে, সুদ ইকুয়ালস টু সূত্র কি, PRT/100। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 2 স্মল পি ইন্টু আর এর জায়গায় লিখবো স্মল আর বাই 2 ইন্টু ক্যাপিটাল টির জায়গায় লিখবো স্মল টি, আর নিচে যে 100টা আছে সেটা আমি এখানে লিখে দেবো। তাহলে দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে কি থাকলো, PRT, তিনটে স্মল লেটার, ডিভাইডেড বাই 100। তাহলে সুদ আসল কত হচ্ছে, খুব সহজ, সুদ আসল হলো সুদ প্লাস আসল অথবা আসল প্লাস সুদ। এবার সুদ আমাদের বেরিয়েছে স্মল PRT/100 প্লাস আসল আমরা ধরে নিয়েছি 2p। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুদ আসল হলো 2p প্লাস PRT/100। আর এখানে আমরা প্রশ্নটি কি দেখতে পাচ্ছি, দেখো যেমনটা বলেছে এখানে সুদ আসল হচ্ছে 2p প্লাস PRT/100, তার মানে এটা সত্য। তাহলে এটা হচ্ছে ট্রু হবে। এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বলছে 2a প্লাস 3b ইকুয়ালস টু 4c হলে h2b/c ইকুয়ালস টু 2:3:4 হবে। তাহলে দেখো আমাদের যেমনটা দিয়ে দিয়েছে, আমরা এই অঙ্কের এই অংশটা তুলে নিই। 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c। তাহলে আমাদের এটা দেখাতে বলেছে, মানে অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে যেটা 2:3:4 আসছে কি না, ঠিক আছে। আচ্ছা দেখি। তাহলে দেখো আমরা এখানে কি করব, সবার প্রথমে আমরা এখানে এই অংশটাকে ধরে নেব যে এই মানটা হচ্ছে কে এর সমান, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমরা। আচ্ছা তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি, 2a ইকুয়ালস টু কে, 3b ইকুয়ালস টু কে, আর 4c ইকুয়ালস টু কে, তাই তো, প্রত্যেকটাই কে এর সাথে সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এর মান হচ্ছে k/2, বি এর মান হচ্ছে k/3, আর সি এর মান হচ্ছে k/4। এবার আমরা এই তিনটে মানের অনুপাত বার করব। অতএব a:b:c, তাহলে কত হবে, আমরা মানগুলো বসিয়ে দিই। তিনটে অনুপাতই আমরা দেখতে পাচ্ছি কে আছে, তাহলে কে গুলো কেটে যাচ্ছে, তাহলে 1/2 এবার যেহেতু এটা ভগ্নাংশের অনুপাত, এখন ভগ্নাংশের অনুপাত থেকে এই রকম পূর্ণ সংখ্যার অনুপাত আনতে গেলে আমাদের কি করতে হয়, ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো লসাগু করতে হয়। তাহলে 2, 3, 4 এর লসাগু করব সবার ফার্স্টে, এটা আমাদের কাজ কি, লসাগু করা। আচ্ছা লসাগু আমরা করলাম, লসাগু কত হলো, তাহলে 2 আর 4 এর লসাগু 4 হয়, 4 আর 3 এর লসাগু 12 হয়, তাহলে 12 হলো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে ফার্স্ট আমরা লসাগু বার করব, যেটা বেরোবে তার সাথে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দেব। এটাই হচ্ছে ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করার পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমরা এবার গুণটা করে দেব, খুব সহজ একটা অঙ্ক। এবার দেখো 2 দিয়ে 12 কেটে গেলে কত হবে, 6, কাটাকুটি সবসময় দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। 3 আর 12 কেটে গেলে হবে 4, আর 4 আর 12 কেটে গেলে হবে 3। তাহলে আমরা অনুপাত দেখতে পাচ্ছি h2b/c 6:4:3, কিন্তু এখানে
প্রশ্নে যেটা বলেছে 2:3:4, তার মানে এটা কি হলো, মিথ্যা হলো। তাহলে এটা কার সাথে সমান হলো না, এটার সাথে সমান হলো না, অতএব বিবৃতিটি মিথ্যা। এবার আমরা 3 নম্বর প্রশ্নতে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। দেখো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এইগুলোকে আমরা কয়েকটা বিষয় আমি একটু তোমাদের বলে দিই। 3, 4, 5 এই অনুপাতে, মানে এগুলো হচ্ছে বাহুর পরিমাপ, হ্যাঁ, 3 সেন্টিমিটার ধরে নাও, 4 সেন্টিমিটার ধরে নাও, 5 সেন্টিমিটার ধরে নাও। তো 3, 4, 5 এই অনুপাতে যখন কোনো ত্রিভুজের বাহুর পরিমাপগুলো থাকবে তখন সেটা সবসময় সমকোণী ত্রিভুজ হবে। তো আমি এটা উপরে লিখে দিচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুগুলোর পরিমাপগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এক হচ্ছে 3, 4, 5, 2 নম্বর হচ্ছে 5, 12, 13, 3 নম্বর হচ্ছে 8, 15, 17। এখন এইগুলো কেন সমকোণী ত্রিভুজকে সূচিত করছে দেখো, তার কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সবসময় পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হবে, তাই না, পিথাগোরাসের সূত্র। এবার পিথাগোরাসের সূত্র আশা করছি তোমরা সবাই জানো, পিথাগোরাসের সূত্র, এবং যদি না জানো কোনো অসুবিধা নেই। পিথাগোরাসের সূত্রে বলা হয় যে যদি কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকে তাহলে সমকোণী ত্রিভুজ, এইটা তো আমরা জানি অতিভুজ, আর বাকি দুটো বাহুর মধ্যে যে কোনো একটা লম্ব হয় আর একটা ভূমি হয়। আমি যদি এইটাকে লম্ব ধরি তাহলে এটা ভূমি হবে, আর এইটা যদি লম্ব ধরি তাহলে এটা ভূমি হবে। তো এটা তোমরা যেরকম খুশি ধরে নিতে পারো। তো 3, 4, 5 নিশ্চয়ই বড় বাহুটা হচ্ছে 5, আর সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু যেটা সেটাকে অতিভুজ বলে। তাহলে এটা যদি আমি 5 দিই, তাহলে এটা যদি 3 দিই তাহলে এটা 4 হবে। এখন দেখতে হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 5 স্কোয়ার সমান হচ্ছে কিনা। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়, 9 প্লাস 16 অর্থাৎ 25, আর 5 স্কোয়ার মানে কত, 25, তার মানে সমান হলো। তাহলে আমরা কি দেখলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। যেহেতু এইটা হলো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাই 3, 4, 5 বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। একইভাবে 5, 12, 13 হবে। কেন হবে তার কারণ দেখে নাও, ধরে নাও এরকম আছে, এটা 5, এটা 12, এটা 13। এখন আমরা দেখে নিই এইটা স্কোয়ার আর এইটা স্কোয়ার যোগ করলে কত পাওয়া যাচ্ছে, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার 144, ঠিক আছে, মানে হচ্ছে 169, আর 13 স্কোয়ার কত হচ্ছে 169, তাহলে মিলে গেল, তাই এটা সমকোণী ত্রিভুজ। একইভাবে তোমরা এটাও পরীক্ষা করতে পারো, যেমন একটা সমকোণী ত্রিভুজ হলো, এটা 8, এটা 15, এটা 17। তাহলে 8 স্কোয়ার আর 15 স্কোয়ার কত হয় দেখো, 8 8 64, আর 15 স্কোয়ার মানে 225, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 5 4 9, 6 2 8 2। এবার আমরা জানি 17 স্কোয়ার কত হয় 289, তাহলে দেখো সমান হলো। তাহলে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজকে সূচিত করছে, ঠিক আছে। তাহলে এইগুলোকে পাইথাগোরিয়ান পাইথাগোরিয়ান ট্রিপলেটও বলা হয়, ঠিক আছে, ইংরাজিতে ট্রিপলেট। ট্রিপলেট কেন, কারণ এই যে তিনটে বাহু হচ্ছে একটা সমকোণী ত্রিভুজে, 3টে বাহুকে সূচিত করছে, আর এটা পিথাগোরাসের সূত্র অনুসরণ করছে, তাই এগুলোকে আমরা বলি পাইথাগোরিয়ান ট্রিপলেট, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে বলছে যে একটা ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য 5, মানে অনুপাত 5, 12, 13, ঠিক আছে, হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ অবশ্যই সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। তাহলে এই বিবৃতিটা কি, এই বিবৃতিটা সত্য। তাহলে 3 নম্বরের উত্তরটা হলো বিবৃতিটি সত্য। এবার আমরা পরের অঙ্কটা করব। 4 নম্বর। 4 নম্বরে কি বলছে দেখো, বলছে একটা রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, হ্যাঁ এটা
সত্য হবে। কারণ এটা তোমরা জেনে রাখো যে কোণ সাধারণত, আমি তোমাকে এইটা একটু বিস্তারিত আলোচনা করছি, একটু ধৈর্য সহকারে এটাকে শুনবে, ঠিক আছে? কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখবে কিন্তু। দেখো সাধারণত জ্যামিতিতে একটা হয় জ্যামিতিক কোণ আর একটা হয় ত্রিকোণমিতিক কোণ। কোণ দু ধরনের, ঠিক আছে? সাধারণত মানে যত ধরনের তোমরা কোণ পড়েছো, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ বা ত্রিকোণমিতিতে যে সমস্ত কোণগুলো দেখো, সব কোণগুলোই কিন্তু দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, জ্যামিতিক কোণ বলতে কি বোঝায়? যেমন ধরো নাও দুখানা রশ্মি বা দুটো রেখা, দুটো রশ্মি বা দুটো রেখা কোনো একটা বিন্দুতে মিলিত হলো। এই মিলিত অঞ্চলে, এই মিলিত বিন্দুকে কেন্দ্র করে যে অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, যেমন এইটা, তাহলে এটা কিন্তু একটা কোণ। এখানে কিন্তু কোনো রেখা বা কোনো রশ্মি কোনো কিছু ফিক্সড নেই, এখানে কোনো স্থির নেই, কোনো রশ্মি কিন্তু স্থির না, যেখান থেকে খুশি রশ্মি এসে মিলিত হতে পারে আর কোণ সৃষ্টি করতে পারে। কিন্তু ত্রিকোণমিতিতে যে কোণ আছে, যেটাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলি, এটা হচ্ছে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোনো রশ্মি বা কোনো রেখা কোনো স্থির থাকে না। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে একটা রশ্মিকে স্থির ধরা হয়, আর আরেকটা রশ্মি, ধরে নাও একটা রশ্মি এইটা, আর একটা রশ্মি এর উপরে আছে, ঠিক আছে? এখন এই রশ্মিটাকে, মানে আমরা ধরে নিচ্ছি ও এ একটা রশ্মি আর ও বি একটা রশ্মি। এখন ও বি রশ্মিটাকে আমরা কি করলাম, ও এ রশ্মির সাপেক্ষে ঘোরাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারি, ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারি। তো যদি আমরা এই ও বি রশ্মিটাকে ঘড়ির কাঁটার, ধরে নাও আমরা দিকে ঘোরালাম, ঠিক আছে? এটা হচ্ছে বিপরীত দিকে ঘোরালাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘোরাই, তাহলে এই কোণটাকে আমরা বলবো ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। হ্যাঁ, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ। কি হলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হলে এটাকে আমরা ধরে নিই যে এটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ হয়েছে। আর যদি আমি ওবি রশ্মিটাকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই, তাহলে এক্ষেত্রে এটা হবে ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। তার মানে আমরা কি বুঝলাম? এই ধরনের কোণ কিন্তু ত্রিকোণমিতিক কোণ হয়, যে ক্ষেত্রে একটা রশ্মি, মানে ওই যেমন আমি এখানে ধরে নিয়েছি ও এ রশ্মিটা, এই রশ্মিটা কিন্তু স্থির, আর তার সাপেক্ষে আর একটা রশ্মি হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে কোণ সৃষ্টি করবে, নাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ সৃষ্টি করবে। এক্ষেত্রে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন দিয়ে কোণগুলোকে সূচিত করি। বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক ধরবো, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক ধরবো। আর এখানে প্রশ্নটা আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে বিপরীত দিক বলেছে, তার মানে ধনাত্মক হবে, আর এখানে ধনাত্মক দিয়েছে, ঠিক আছে? তাই এটা বিবৃতিটা সত্য হবে। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। দেখো, খুব সহজ একটা প্রশ্ন। n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। এই তথ্যগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সরাসরি তথ্য থেকে দিয়েছে, এখানে কোনো সাধারণ কোনো অঙ্ক তোমাদের করতে দেয়নি। যুগ্ম মানে জোড় সংখ্যা। তো n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। না, এটা মিথ্যে, এটা হচ্ছে n/2 + 1 তম পদ যদি এখানে দিত তাহলে এটা সত্য হতো, ঠিক আছে? তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর কী পেলাম আমরা? মিথ্যা। আর সত্যি বিবৃতি হতে গেলে এটাকে প্লাস দিতে হতো। পরের প্রশ্ন 6 নম্বর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই হবে। দেখো, খুব সহজভাবে অঙ্কটাকে আমরা এখানে করে নেব। আমি 6 নম্বর অঙ্কটা করছি। তো এখানে কি বলছে, একটা শঙ্কু আছে যার ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করে দিচ্ছে। আচ্ছা, অর্ধেক মানে তারপর নিশ্চয়ই প্রথমে 2 একক ছিল, পরে 1 একক হয়ে গেছে, তাই তো? আমরা বলতেই পারি, তাই না? আর উচ্চতা দ্বিগুণ করা হয়েছে। উচ্চতা দ্বিগুণ মানে কি? তাহলে উচ্চতা দ্বিগুণ মানে আগে যদি 1 হয় তাহলে পরে 2 হয়েছে, তাহলে আয়তন কত হবে সেটা আমরা দেখব সূত্র ফেলে, ঠিক আছে? কিন্তু আমরা কিভাবে লিখব? আমরা লিখব এইভাবে, যে প্রদত্ত আছে, আমরা r1:r2 বা r1/r2 ধরে নিচ্ছি। r1/r2 মানে r1:r2। তাহলে r1 মানে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ, মানে আসল ব্যাসার্ধটা, এটা হচ্ছে পরিবর্তিত ব্যাসার্ধটা। তাহলে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে, তার মানে আগে যদি 2 হয় পরে 1, আগে যদি 4 হয় পরে 2, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? আর কি, আর বলেছে উচ্চতাটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে আগে উচ্চতা 1 ছিল, এখন হয়ে গেছে 2।
খুব সহজ ব্যাপার, আশা করছি তোমরা বুঝেছো। অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা, এবার তাহলে আমাদের আয়তনের অনুপাত চেয়েছে, অর্থাৎ ভি দিয়ে মানে আমরা ভলিউম বা আয়তনকে বোঝাই, ঠিক আছে? এগুলো কিন্তু চিহ্ন, আমাদের যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, আমাদের অত বেশি চিহ্নর মানেগুলোও লিখে দেখাতে হবে না, ঠিক আছে? তোমরা শুধু করে যাবে, তাহলে কিন্তু ফুল মার্কস হয়ে যাবে। তাহলে আমরা এবার আয়তনের সূত্র, আমরা জানি শঙ্কুর আয়তন কি হয়। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, এটা হয় শঙ্কুর আয়তনের সূত্র। তো সেই হিসাবে আমরা তাহলে V1/V2 কি লিখব? 1/3 পাই, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ কত? R1, তাহলে R1 স্কোয়ার, আর উচ্চতা কত? H1, ডিভাইডেড বাই 1/3 পাই ইন্টু R2 স্কোয়ার ইন্টু H2। এবার দেখো এই পার্টটা কিন্তু কেটে গেল, তাই না? কেটে গেল। এবার যেটা থাকছে সেটাকে দেখো, এইটাতেও স্কোয়ার আছে, এটাতেও স্কোয়ার আছে, তাই এটাকে ডিভাইড করে হোল স্কোয়ার লিখে দেবো, আর এখানে H1/H2 লিখে দেবো। এবার দেখো তোমরা খুব ভালো মতো বুঝতেই পারছো R1/R2 মানটা এবার আমরা এখানে বসাবো 2/1, তাহলে এখানে বসাবো 2/1 স্কোয়ার, আর H1/H2 মানটা কত? 1/2, এটা বসিয়ে দেবো। তাহলে কত হলো? তাহলে হলো এখানে 2 স্কোয়ার মানে 4, আর 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1/2, এটা কেটে গেল। তাহলে যেটা পেলাম আমরা V1/V2 ইকুয়ালস টু 2/1, মানে কি? মানে হলো আগের আয়তন যা, পরের আয়তনটা তার অর্ধেক হয়ে গেছে, তাই তো? তার মানে পরবর্তীকালে যে আয়তনটা পাচ্ছি, পরিবর্তিত যে আয়তনটা, সেটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে কি বলছে? যে একটি লম্বায়িত শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হলো এবং উচ্চতা দ্বিগুণ করে দেওয়া হলে শঙ্কুর আয়তন একই থাকে না, কখনোই একই হবে না। একই হতে গেলে তো 1:1 হতে হতো, কিন্তু দেখতে পাচ্ছি অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা কার সমান হচ্ছে না? 1/1। সুতরাং এটা বিবৃতিটা 1/1 সমান, ঠিক আছে? তো বিবৃতিটি মিথ্যা। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কের সমাধান ভালো করে বুঝেছো। যদি না বুঝতে পারো আরও একবার করে দেখে নেবে, তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো। যদি মনে হয় তোমরা এখান থেকে কিছু শিখেছো, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ছোট্ট একটা কাজ করে নিও, হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।